12 জুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন। সরকারের প্রতিটি স্তরে এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে। সেখানে ইউনূস আরো বলেন, ওই গার্ডিয়ান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে, যে পাসপোর্ট বানাতে, ব্যবসার লাইসেন্স নিতে সব জায়গায় ঘুষ দিতে হয়, প্রতিটি স্তরে লুটপাট চলে, সরকারকে মানুষ শত্রু ভাবে, যাকে প্রতিহত করে টিকে থাকতে হয়। কথাগুলো শুনবেন, এই কথাগুলো কিন্তু সাধারণ কোনো কথা নয়, একেবারে মারাত্মক কথা। যদিও এর মধ্যে উনি চেষ্টা করেছেন, স্বীকার করেছেন যে ঘুষের রাজত্ব, দুর্নীতির রাজত্ব সব স্বীকার করেছেন, কিন্তু সেটাকে চেপে ধরার জন্য উনি আবার সূক্ষ্ম ব্যবস্থাও করেছেন। কিরকম ব্যবস্থা? যেমন ধরুন, উনি বলেছেন কি, যে নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন, সরকারের প্রতিটি স্তরে এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে। আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা যেভাবে শুনতে পাই, তাতে আমরা দেখি শেখ হাসিনার আমলে দুর্নীতির কিন্তু সীমাহীন ছিল না। দুর্নীতির তারও কোনো জায়গায় দমন করার জন্য, দুর্নীতিকে চাপার জন্য, দুর্নীতিকে কি বলবো কন্ট্রোল রাখার জন্য রাষ্ট্রীয় একটা ব্যবস্থা ছিল। আজকে এই সরকারের আমলে সে ব্যবস্থাটা চলে গেছে। ওই যে তিনি বললেন দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে। সব দেশেই দুর্নীতি কম বেশি শিকড় ছড়ানো থাকে, কোথাও কম কোথাও বেশি। এই যে চীনের একজন প্রদেশের সবচেয়ে বড় যে নেত্রী, তাকে ভয়ঙ্কর দুর্নীতি, এবং সেই দুর্নীতির মধ্যে আর্থিক দুর্নীতির সাথে সাথে যৌন দুর্নীতিও ছিল, তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, সম্ভবত তাকে জেলে পাঠানো হয়েছে। অর্থাৎ দুর্নীতি হচ্ছে মানুষের দুর্নীতি করা, অন্যকে ছাড়িয়ে ওপরে ওঠা। পাশাপাশি যেমন 2-3টে গাছ থাকলে দেখবেন একটা গাছ আর একটা গাছকে ছাড়িয়ে ওপরে ওঠার চেষ্টা করে। এটা হচ্ছে জীবনের স্বাভাবিক ধর্ম। তো এরকম মানুষের ক্ষেত্রেও দুর্নীতি করে অর্থ উপার্জন করে সেই অর্থের বলে আমি ওপরে উঠবো অন্যের থেকে, এই ধারণাটা খুব স্বাভাবিক। কিন্তু দেশের প্রশাসন, সরকার তারা করে কি, যাতে এই ব্যবস্থাটা, এই মানসিকতা যাতে দেশের ক্ষতি না করতে পারে সেই চেষ্টা করে। তো উনি ওখানে বললেন শিকড় ছড়িয়ে আছে। আর আমরা কি বলি? দেশের সাধারণ মানুষ কি বলে? দেশের সাধারণ মানুষ বলে যে শেখ হাসিনার আমলেও দুর্নীতি ছিল, দুর্নীতির শিকড় তখনও ছড়িয়েছিল বহুদূর পর্যন্ত, গ্রামান্তরেও। কিন্তু আজ যেভাবে ইউনূসের আমলে যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে গ্রামান্তরে, দুর্নীতি যেভাবে শক্ত শেকড় হয়েছে, ওনার বলা উচিত ছিল দুর্নীতির, ওই গার্ডিয়ান পত্রিকাকে, যে দুর্নীতির শিকড় ছড়িয়েছিল আগে থেকেই, কিন্তু আমার আমলে এসে এই দুর্নীতির শিকড় আরো গভীরে চলে গেছে। এটা বললে ঠিক বলা হতো, কিন্তু এই সরকারের প্রধান হয়ে সেটা তো বলা যায় না। তাই শিকড় ছড়িয়ে আছে বলে এর দায়টা তিনি একটু ঘুরিয়ে বেশ কিছুটা আবার শেখ হাসিনা সরকারের উপরেও দিয়ে দিলেন। তারপরে প্রতিটি স্তরে লুটপাট চলে। আর মব জাস্টিসের ব্যাপারটা, মব জাস্টিস, মবরা গিয়ে যে লুটপাট করছে সব ঘর বাড়ি, এগুলো তো শেখ হাসিনার আমলে ছিল না, এগুলো তো তার আমলের অবদান। এগুলো তিনি ব্যবসার লাইসেন্স এগুলো নিয়ে কথা বলবো না, কিন্তু সব থেকে ভয়ঙ্কর কথাটা তিনি কি বললেন? তিনি বললেন সরকারকে মানুষ শত্রু ভাবে। এটা হচ্ছে তার নিজের সরকারকে, অর্থাৎ ইউনূসের সরকারকে মানুষ শত্রু ভাবে। আর এই সরকার কোন জায়গা থেকে উঠে এসেছে? যে শেখ হাসিনার সরকারের বিরোধিতার জায়গা থেকে এই সরকার উঠে এসেছে। আর এই সরকারকে যদি দেশের মানুষ, সাধারণ মানুষ, উনি বলেছেন সাধারণ মানুষ, উনি অল্প সংখ্যক মানুষ, দেশের মানুষ সরকারকে শত্রু ভাবে বলেননি, উনি বলেছেন দেশের মানুষ সরকারকে শত্রু ভাবে। তার মানে ব্যাপক জনতা যারা, তারা কিন্তু এখন ইউনূস সরকারকে তাদের মুক্তির দূত বলে আর মনে করে না। তারা বলে যে এই সরকার হচ্ছে মানুষের শত্রু। এটা ইউনূস নিজ মুখে স্বীকার করলেন। তাও কোথায়? যে কোনো জায়গাতে নয়, একেবারে যেখানে হাতে পাজি মঙ্গলবার পুরো সেখানে ভিডিও করে, সেখানটায় তারা সব ভিডিও সাক্ষাৎকার নিয়েছেন। তিনি সেখানে বললেন কি, দেশের মানুষ তাকে আপন তো করতেই পারেনি, এমনকি দেশের মানুষ এখন তার ঘোরতর শত্রু। দ্য গার্ডিয়ান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে
ইউনূস সাহেব দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, আরো অনেক কথা বলেছেন। আমরা সেই সাক্ষাৎকারে কিছু কিছু অংশ পড়ব এবং সেই প্রসঙ্গে আলোচনায় যাব। ডক্টর ইউনূস মনে করেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হলেও বিদ্রোহের পেছনে জ্বালানি হিসেবে কাজ করেছে জীবনযাত্রার উচ্চ ব্যয়, কর্মসংস্থানের অভাব ও একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ। এই জায়গাটি নিয়ে একটু কথা বলি। ইনি বলেছেন যে মানুষ যে বিদ্রোহ করেছিল গত জুলাইতে, তার কারণ ছিল কি? তার সব থেকে বড় কারণ ছিল জীবনযাত্রার উচ্চ ব্যয়, কর্মসংস্থানের অভাব, লোকে কাজ পাচ্ছে না, এবং শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসন। আচ্ছা, এই তিনটে জিনিসই এখন কি কমেছে ইউনূসের 1 বছরের শাসনে, নাকি বেড়েছে? জীবনযাত্রার উচ্চ ব্যয়, আমরা জানি ওখানকার যে ইনফ্লেশন, মুদ্রা মূল্য হ্রাস, টাকার দাম ভীষণভাবে কমে গেছে। আর ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য, তবুও ভারত এখনো পুরোপুরি সবকিছু যাওয়া নিষিদ্ধ করেনি, মানুষ তাহলে না খেয়ে মরবে, কিন্তু এর জন্য সেখানে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য কম যাচ্ছে। তার জন্য একের পর এক শতাধিক কারখানা বন্ধ হয়েছে। যে গাজী টায়ারের বিখ্যাত কারখানা, 150 জনের বেশি মানুষকে সেখানে পুড়িয়ে মারা হলো, কারণ সেই কারখানা তৈরি করেছিলেন আওয়ামী লীগের এক নেতা, এমপি। সেই জন্য তো সেই কারখানাটা শেষ করে দেওয়া হয়েছিল। তো সেইটা যে করা হলো, আপনার ওখানে এটা তো কারখানা তৈরির কারখানা, সে কারখানা বন্ধ, হাজার হাজার শ্রমিক তাদের কাজ নেই। আর এইভাবে শতাধিক, তারও বেশি সমস্ত যে পোশাক শিল্পের কারখানা বন্ধ হয়ে গেছে। পোশাক শিল্পের কাঁচামাল যে তুলো ভারত থেকে যেত, সেই তুলো বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে, এই বলে যে এখন থেকে স্থল পথে কোনো তুলো আসবে না, তুলো নিয়ে যেতে গেলে জাহাজে করে নিয়ে যেতে হবে। এর ফলে কি হয়েছে? এর ফলে তুলোর যোগান ঠিক নেই, তুলোর দাম বেড়ে গেছে, মানুষের হাতে কাজ নেই। তার মানে কর্মসংস্থানের যে কথাটা উনি বললেন, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানুষের জেগে ওঠার কারণ নিয়ে, সেই কারণগুলো আগের থেকে কয়েক গুণ বেড়ে গিয়ে এখন দাঁড়িয়ে আছে এনার সরকারকে হটাবার জন্য, ইউনূস সরকারকে হটাবার জন্য। তিনি বলেছেন এখন আয়কতান্ত্রিক শাসন, যাক এখানে আবার ফ্যাসিস্ট কথাটা বলেননি, ইনি এখানে ডিক্টেটরশিপ কথাটা ব্যবহার করেছেন। ডিক্টেটরশিপ দেখো, গণতন্ত্রে সবসময় সরকারের বিরুদ্ধে যারা থাকে তারা সরকারি দলকে, সরকারকে ডিক্টেটরশিপ, স্বৈরতান্ত্রিক এসব কথা বলে। তাদের মনোমতো কিছু না হলেই বলে এটা স্বৈরতান্ত্রিক। ভারতে কি হচ্ছে না? মোদী তো প্রত্যেকদিন যে সমস্ত অ্যাকশন নেন তার জন্য তাকে ডিক্টেটর বলা হয়। এই ডিক্টেটর বলে যে দেশের যদি উন্নতি হয়, দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধি যদি হয়, দেশের যদি কি বলবো সামরিক সামর্থ্য বাড়ে, সারা পৃথিবীতে যদি দেশের নাম রোশনাই হয়, তাহলে সেই ডিক্টেটরশিপের শাসন তো সবসময় গ্রহণযোগ্য, গ্রহণীয়, তাই নয়? তো শেখ হাসিনার আমলে বাংলাদেশের যা উত্থান, সেটা তো যদি বলেন যে শেখ হাসিনার ডিক্টেটরশিপ তার জন্যে, তাহলে কি অন্যায় হবে? হবে না। তিনি ডিক্টেটরশিপ আর যাই করুন দেশকে উপরে নিয়ে গেছেন। আর এই ডিক্টেটরশিপের এই তকমা যারা দিচ্ছেন, তারা এই তকমা দেওয়ার অধিকারী নন। স্বয়ং ইউনূসের শাসন নিয়ে যেভাবে বাংলাদেশে সেখানে তার কি বলবো সমালোচনা শুরু হয়েছে সমস্ত পক্ষে। জুলাই 2024 বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া শেখ হাসিনার পক্ষে কেউ ছিল না। 2024 আওয়ামী লীগের ঘোরতর সমর্থক ছাড়া শেখ হাসিনার পক্ষে কেউ ছিল না। আর 2025 এই জুন মাসে এখন যদি খোঁজ নেওয়া হয়, তাহলে দেখবেন যে এই সময়ে ওই আওয়ামী লীগ ছাড়া না, আওয়ামী লীগ মানে ওই আমাদের এই সময়ে যে ইউনূসের সমর্থকের মধ্যে এখানে ওই তার কয়েকজন কোটারি, ওই জামাত ইত্যাদি কয়েকজন ছাড়া বাকি দেশ হচ্ছে এখন আওয়ামী লীগের সমর্থনে। গত বছর 2024 জুলাইতে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কেউ, কোনো মানুষ, সাধারণ মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার সমর্থক ছিল না। আর এখন এই সময়ে বাংলাদেশে ওই ইউনূসের কয়েকজন কোটারি ছাড়া ইউনূসের সমর্থনে আর বাংলাদেশের কেউ নেই। এটা ছাড়া তিনি আরো বলেছেন কি, বিপর্যস্ত অর্থনীতি ভেঙে পড়া প্রশাসনের দায়িত্ব নিয়েছি আমরা, সরকার নিজের ব্যয় মেটাতে পারবে কিনা তখন আমরা নিশ্চিত ছিলাম না, ইত্যাদি বলেছেন। তিনি ভেঙে পড়া অর্থনীতি এবং প্রশাসনের দায় নিয়ে সেগুলোকে আরো সর্বনাশের দিকে ঠেলে দিয়েছেন। তিনি ভেঙে পড়া অর্থনীতি এবং প্রশাসন বলে কিছু আছে এখন বাংলাদেশে? বাংলাদেশের প্রশাসন বলে কি কিছু আছে এখন? কিচ্ছু নেই। যা খুশি চলার দেশের নাম এখন বাংলাদেশ। বিপর্যস্ত অর্থনীতি, শেখ হাসিনার সময় যা জিডিপি ছিল, শেখ হাসিনার সময় যে অর্থনীতি ছিল, আজ তার থেকে কয়েক ধাপ নিচে নেমে গেছে এই সরকারের অর্থনীতি। তাহলে বুঝুন এখানেও এই সরকার ব্যর্থ। এরপরে আরো বলেছেন, জুলাই সনদ নিয়ে তিনি কথা বলেছেন
যে তিনি বলেছেন আগামী জুলাইয়ের মধ্যে সব রাজনৈতিক দলকে একত্র করে জুলাই সনদ নামে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করতে চান, যাতে গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হয়। এই চুক্তি হবে এমন যা বাংলাদেশ আগে কখনো দেখেনি, এটা বলেছেন ইউনূস। অবশ্যই দেখেনি বাংলাদেশ, কারণ এই জুলাই চুক্তিতে তো ৭১-এর মুক্তিযুদ্ধকে তো ভেঙে চুরে দেওয়া হয়েছে, এবার সেগুলোকে কবর দেওয়া হবে। আর জুলাই কি বিপ্লবের মাস? জুলাইতে কি বিপ্লব হয়েছিল? হয়েছিল তো একটা ষড়যন্ত্র। আর এই জুলাই সনদ এটা গ্রহণ হতে, এই যে বলে না চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে ফারাক, এই ঠোঁটের মধ্যে ফারাকটা তখন দেখা যাবে। আমি নিশ্চিতভাবে বলে দিচ্ছি এই জুলাই সনদ গৃহীত হবে না। এ কোন জায়গা থেকে এর বিরোধিতা আসবে এবং কি তীব্র মারাত্মক বিরোধিতা হবে সেটা জেনে নেবেন। সুতরাং জুলাই সনদ নিয়ে মোহাম্মদ ইউনূস যে ধান্দা করেছেন ওই ধান্দা টিকবে না। সাক্ষাৎকারে তিনি আরো অনেক বড় বড় কথা বলেছেন। সেই সব বড় বড় কথায় তিনি বলেছেন যে সাধারণ মানুষের কথা বলতে গিয়ে আমার এখন মনে পড়ছে যে এই মিয়া ইউনূস এনার যে ওই গ্রামীণ ব্যাংক যে মাইক্রো ফাইন্যান্স দিয়েছিল, সেই মাইক্রো ফাইন্যান্সের জোরে কত গরিব মানুষ তারা তাদের ভিটে মাটি, সাধারণ গরু বাছুর এগুলো হারিয়েছে। এটা নিয়ে একটা যদি সমীক্ষা চালানো হয়, শেখ হাসিনা যখন ফিরে আসবেনই, আবার বলছি শেখ হাসিনা ফিরে আসবেন এবং খুব দেরি না করেই তিনি ফিরে আসবেন। এবার বলবো এই গ্রামীণ ব্যাংকের ইতিহাস নিয়ে কোনো একদল গবেষক লাগিয়ে এর উপরে পুরো সমীক্ষা করতে। আমাদের ভারতেও একটা সময়ে, তখন আমিও ছিলাম ব্যাংকে, আমাদের ভারতেও আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম। সেখানে বাংলাদেশ থেকে বেশ কিছু, তখন আমি ছিলাম হুগলি চুঁচুড়ায়, ওখান থেকে বাংলাদেশ থেকে বেশ কিছু, এটা হবে আপনার 2008 সাল নাগাদ বেশ কিছু ওই মাইক্রো ফাইন্যান্সের পণ্ডিত এসেছিলেন, ইউনূস পাঠিয়েছিলেন।